60% মনে করি আজকে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেশি। হামজা এবং সামিত ভারতকে হারিয়ে দিতে পারেন। বাট আমি ঠিক কি বলবো, আমি কনফিউজড যে আমাদের কোচ শেষ পর্যন্ত সেটা করতে পারবেন কিনা। স্যাফ গেমসের ফাইনাল থেকে যদি ধরেন 85, 15 আর 25, 40 বছরে এই ৫ জনই বোধহয় অন্ততপক্ষে ১৫টা গোল করেছেন। আর কয়েক ঘন্টা পরই এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ-ভারত ফুটবল লড়াই। বাংলাদেশ-ভারত ফুটবল লড়াইয়ের একটা ইতিহাস আছে, যে ইতিহাসে পরিসংখ্যান কিংবা ফিফা র্যাঙ্কিং কোনো বিষয় না। পুরোপুরি আবেগ এবং রোমাঞ্চের এক লড়াই এটি। তবে এই লড়াইয়ের পরিসংখ্যান পুরোপুরি হেলে আছে ভারতের দিকে। ২৮ ম্যাচে বাংলাদেশের ড্র ১৩টি, কিন্তু জয় মাত্র ২টি। কেন? এই বিষয় নিয়ে আলাপ করতে আমাদের স্টুডিওতে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু। ধন্যবাদ নায়ের। বাবু ভাই, আজকে আপনার কাছে বাংলাদেশ-ভারত লড়াইয়ের গল্প শুনবো আমরা। বাংলাদেশ কেন ভারতের সঙ্গে জিততে পারে না শেষ পর্যন্ত? সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, আমি 70s এর কথা অল্প, অল্প বলতে পারবো, বাট 80s থেকে একদম ফলো করি। ভারতের সঙ্গে আমরা কিছু ফাইনাল পয়েন্টসে গিয়ে পারি নাই। আমি এমনও ম্যাচ ঢাকায় 85 এসএ গেমসের, তখন তো স্যাফ গেমস ছিল, ফাইনালে দেখেছি। 82 এশিয়াড ফাইনাল, সরি দিল্লিতে দেখেছি এমনি খেলা। এই দুটো ম্যাচের কথা আমার খুব বারবার মনে পড়ে যে আমরা কিন্তু কোনো বল কন্ট্রোল থেকে শুরু করে ম্যাচের যে নিয়ন্ত্রণ, সেই জায়গায় পিছিয়ে ছিলাম না। কিন্তু কিছু ফাইনাল পয়েন্টসে গিয়ে হয়তো কিছু সিলি মিস্টেক ডিফেন্সের, কিংবা ভারতীয় ফুটবলারদের ফুটবল বোধ, ফুটবল জ্ঞান, উপলব্ধি এবং ম্যাচের পার্থক্য গড়ে দেওয়ার জন্য যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সটা দরকার, সেইটা ভারতীয়দের ছিল। কারণ আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে নায়ের, এভাবে আমরা চিন্তা করিনি। বাংলাদেশের অল টাইম গ্রেট বলতে যে দুজনকে বোঝায় বাংলাদেশের ফুটবলে, এনায়েতুর রহমান এবং কাজী সালাউদ্দিন আহমেদ, তারা দুজনই কিন্তু ভারতের সঙ্গে খেলেছেন হাতে গোনা ম্যাচ। একটা কি দুটা হবে, কারণ তাদের কারোরই 80s এর পরে আর সে অর্থে ন্যাশনাল টিমে খেলা হয়নি। যে কারণে চুন্নু ভাই, ওয়াসিম ইকবালরা পিক করার আগেই বাংলাদেশ ভারতের সাথে পারত না। এবং থ্রু আউট দ্য ম্যাচ দেখা গেল আমরা বল দখল, অ্যাটাক করা, ভারতের রক্ষণভাগে চাপ সৃষ্টি করায় কাছাকাছি থাকতাম, সমান সমান থাকতাম, কিংবা এগিয়ে থাকতাম। দেখা গেল একটা স্পট কিক কিংবা একটা দূরপাল্লার শট, আমি একটা ম্যাচের কথা না বললেই বোধহয় একেবারে বলবো যে একটা, এই গল্পগুলোই আপনার কাছে শুনতে চাই। যেমন 82 এশিয়াডে আই ওয়াজ 17+, আমি টিভিতে দেখেছি। পুরো ম্যাচে বাংলাদেশের কিন্তু তখন সবাই খেলেছেন। আসলাম ভাই ছিলেন, আশিস ভদ্র ছিলেন, বাদল রয় ছিলেন, ইউসুফ ভাই ছিলেন, আবু মোহাম্মদ ইউসুফ। বল দখল এবং আক্রমণ, পাল্টা আক্রমণ বলতে আমরা যেটা ফুটবলের একটা পুরনো ভাষা। এখন অবশ্য এসব ভাষা অনেক বদলেছে। আপনি বা আমি রিপোর্ট করতে গিয়ে বা বলতে গিয়ে সেভাবে বলি না। বাট আমরা বলি কিন্তু আক্রমণ, পাল্টা আক্রমণ। সব জায়গায় বাংলাদেশ সমান সমানে ছিল। তখন ভারতের মেইন প্লেমেকার ছিলেন প্রসূন ব্যানার্জি। প্রসূন ব্যানার্জি তো স্কিলড প্লেয়ার এবং অলমোস্ট এশিয়ান লেভেলের। প্রসূন ব্যানার্জি তার ব্যক্তিগত নৈপুণ্য, তার ফুটবল বোধ, তাকে কাজে লাগিয়ে আমাদের হারিয়ে দিলেন। কিভাবে হারালেন? ওই টুর্নামেন্টে, পার্টিকুলার টুর্নামেন্টে আমাদের গোলকিপার ছিলেন প্রয়াত মোতালেব হোসেন। তিনি একটু অন্য টাইপের গোলকিপিং করতেন। যেমন তিনি ছিলেন গোলকিক নিতে, এবং গোলকিক নিয়ে তিনি পুরো টিমের সাথে ইনভলভ থাকার জন্য তিনি প্রায়ই বক্সের মাঝামাঝি এসে দাঁড়িয়ে থাকতেন। প্রসূন ব্যানার্জি এটা খেয়াল করলেন। ডিউরিং ম্যাচ খেয়াল করলেন যে বাংলাদেশের গোলকিপার ঠিক গোল লাইনের উপরে বা এক গজের মধ্যে থাকে না, এগিয়ে থাকে। খুব স্বাভাবিকভাবেই যদি আমি লং রেঞ্জ থেকে ট্রাই করি, তার মাথার উপর দিয়ে কিংবা তার নাগালের বাইরে গিয়ে গোল হওয়ার সম্ভাবনা। ঠিক তাই হলো। প্রসূন ব্যানার্জির একটা 25 থেকে 30 গজ দূর থেকে নেওয়া শটে আমরা পিছিয়ে গেলাম। এরপরে সম্ভবত একটা স্পট কিক থেকে আমরা আরেকটা গোল হজম করলাম। সেটাও ছিল বক্সের ঠিক বাইরে থেকে। এই যে ব্যাপারগুলো, আপনি ঢাকায় 85 সাব গেমস আমাদের আমি একদম পুরোপুরি একেবারে 20-22 বছরের জোয়ান। এই মাঠ আমরা দেখতে পাচ্ছি, বঙ্গবন্ধু স্টেডিয়াম ছিল, তখন তো ঢাকা স্টেডিয়াম বলতাম, মাঝখানে বঙ্গবন্ধু স্টেডিয়াম, এখন আবার ঢাকা স্টেডিয়াম নামকরণ। সেখানে আসলাম ভাইয়ের, শেখ মোহাম্মদ আসলামের
অসাধারণ শট ৪৫ গজ দূর থেকে অতনু ভট্টাচার্য তিনি কোনো নাগালই পাননি বলের ১-১ ড্র হলো। তার আগে শিশির ঘোষের একটা গোল ছিল। গোলকিপার মহসিন ছিলেন তখন। সম্ভবত রাইট ফ্ল্যাঙ্ক থেকে একটা ক্রস কিংবা কর্নার কিংবা কোনো ফ্রি কিক ছিল। মহসিন জাস্ট বলটা যদি ফিস্ট করতে যেতেন তাহলে হয়ে যেত। যেহেতু তার হাইটটা একটু কম ছিল, তিনি বলটা ধরার চেষ্টা করছিলেন। যেটা হয় ধরতে গিয়ে ফাম্বেল করলেন, বলটা ড্রপ করার আগেই শিশির ঘোষ টোকা দিয়ে গোল করলেন। তা আমরা দেখা গেল এই ধরনের গোল আমরা হজম করেছি। কিন্তু আমাদের রক্ষণভাগ চিরে আমাদেরকে বেসামাল করে দিয়ে ভারত হারিয়েছে এরকম ঘটনা কম। অ্যাপার্ট ফ্রম 70s আমরা ১টা-২টো ম্যাচ ২-৩ গোলে হেরে গেছি। বাট আমার মনে হয় 82 এশিয়াডের পর থেকে বাংলাদেশ যতবার ভারতের কাছে হেরেছে, ওই যে বললাম কিছু ফাইনাল পয়েন্টসে গিয়ে হয়তোবা ফুটবলে তো ক্যাপ্টেন নন, কোচ শেষ কথা। হয়তো আমাদের কোচরা অতটা আমি বলব যে বিদগ্ধ ফুটবল বোদ্ধা ছিলেন না যে ভারতীয়দের দুর্বল জায়গাটা কোথায় সেটা খুঁজে বার করতে পেরে সেই জায়গায় হানা দেয়া। ভারতীয়রা কিন্তু সেই কাজটা করতে পারত। আমাদের রক্ষণভাগে যদি কোনো উইং ব্যাকের একটু দুর্বলতা থাকতো, হয়তোবা আ ড্রিবল করতে গিয়ে বল হারাতে পারেন। দেখা গেল তাকেই হ্রাস করত ভারতীয় ফরোয়ার্ডরা। এগুলি হাইলি টেকনিক্যাল বিষয় এবং প্রতিপক্ষকে খুব নখদর্পণে না রাখলে এটা সম্ভব না। আমার কাছে মনে হয় নায়ের মূলত আমরা সেই সব জায়গায় গিয়ে ভারতীয়দের সাথে পারতাম না। একটা কথা না বললেই নয়, আমাদের সালাউদ্দিন ভাই, এনায়েত ভাই, চুন্নু ভাই, ওয়াসিম ইকবাল, কায়সার, মুন্না, আশিস ভদ্র, এই যে ৭ জন প্লেয়ারের নাম বললাম, এদের ছাড়া ওভারঅল আমাদের কোয়ালিটি প্লেয়ারের সংখ্যাও ভারতের চাইতে কম ছিল। আচ্ছা। যে জায়গায় আমরা কুলিয়ে উঠতে পারিনি আসলে। বাবা ভাই, একটা জিনিস পরিসংখ্যান বলছে বা হিস্ট্রিও বলছে যে বাংলাদেশ সবসময় ভারতের ১ জন ২ জন পার্টিকুলার স্টারের কাছে পরাজিত হয়েছে। যেমন শিশির ঘোষ, কৃষাণু দে বা ধরেন আই.এম. বিজয়, পরবর্তীকালে বাইচুং ভুটিয়া এবং সুনীল শেষে ছেত্রীর কথা তো সবাই জানে। একদম সত্যি। একদম আপনি দেখেন ভারত আমাদের বিরুদ্ধে গত আপনি 85 এর স্যাফ গেমসের ফাইনাল থেকে যদি ধরেন 85, ১৫ আর ২৫, ৪০ বছরে এই ৫ জনই বোধহয় অন্ততপক্ষে ১৫টা গোল করেছেন। এর মধ্যে সুনীল ছেত্রীর তো বোধহয় ৫ থেকে ৭ টা গোল আছে হুম। বাংলাদেশের বিপক্ষে। ৬টা গোল করছে। ৬ টা গোল তার। শিশির ঘোষের আছে একাধিক গোল, বাইচুং ভুটিয়ার আছে, ইভেন আই.এম. বিজয়নেরও আছে। এরাই বাংলাদেশের বিপক্ষে আপনার ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন এবং দেখা গেল আমাদের প্লেয়াররা, আমাদের সেন্ট্রাল ডিফেন্ডাররা তাদেরকে মার্ক করার চেষ্টা করেছেন এবং ইনসিডেন্টলি কিন্তু সবাই স্ট্রাইকার। একজনও কিন্তু উইং বা মধ্যমাঠের নন। শুধু এর মধ্যে আপনি যদি বলেন তাহলে হচ্ছে কৃষাণু দে হচ্ছে থ্রু মানে প্লে মেকার, বাট বাকি ৪ জন তো স্ট্রাইকার। আই.এম. বিজয়ন, আপনার এই সুনীল ছেত্রী, বাইচুং ভুটিয়া সবাই স্ট্রাইকার, শিশির ঘোষ। স্ট্রাইকারদের আটকানোর মতো কোয়ালিটি সেন্ট্রাল ডিফেন্ডার কি তাহলে আমাদের ছিল না? এই প্রশ্নটাই কিন্তু আসবে। কিন্তু আমি বিশ্বাস করি আমাদের কায়সার, মুন্না, আপনার ভারতের সর্বকালের সেরা ডিফেন্ডার সেই সুব্রত ভট্টাচার্য কিংবা মনোরঞ্জন ভট্টাচার্যের চেয়ে কম আমি কোনোভাবেই মানতে রাজি পরে না। আসলেন জুয়েল রানা। তো জুয়েল রানা ই আপ্রাণ চেষ্টা করেছেন তারা। কিন্তু দেখা গেল ওই যে বললাম যে এমন কিছু একটা ফাইনাল পয়েন্টস তারা বের করে ফেলেছেন। দেখা গেল মুন্না আ হয়তো এক এক একজনকে নিয়ে ব্যস্ত, কায়সার আরেকজনকে নিয়ে ব্যস্ত। তার মধ্যে তারা জায়গা বদল করে নিয়ে একটা এমন একটা ফুটবল কি? ফুটবল তো আপনি সবসময় দেয়া-নেয়া করেই খেলবেন না। কখনো ইন্ডিভিজুয়ালিও কিন্তু দলকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এখনো ওয়ার্ল্ড কাপে আমরা বলি ফুটবল অনেক দলগত খেলা হয়ে গেছে। অনেক দেয়া-নেয়া করে খেলা হয়। এখানে ব্যক্তিগত নৈপুণ্যটা কমে গেছে। তারপরেও কিন্তু মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যের কারণেই কিন্তু বিশ্বজোড়া তাদের খ্যাতি এবং তাদের কার্যকরিতা বেশি। আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত আমাদের সেন্ট্রাল ডিফেন্ডারদেরকে একটা জায়গায় গিয়ে পরাস্ত করার ক্ষমতা যে ৪ জনের কথা বললাম, ভারতের ওই ৪ ফরওয়ার্ডের ছিল। শিশির ঘোষ বলেন, বাইচুং ভুটিয়া বলেন, বিজয়ন বলেন, সুনীল ছেত্রী তো অবশ্যই। যারা এত গোল আন্তর্জাতিক ফুটবলে। সেই জায়গাটাতে আমরা আসলে শেষ পর্যন্ত পেরে উঠিনি। বাবা ভাই, অতীতের দারুণ কিছু তথ্য পেলাম আপনার কাছ থেকে। একটু এদিকে এই এখন বর্তমানে আসি। সেটা হচ্ছে যে বাংলাদেশের অনেকেই বলছে যে আজকে যে ম্যাচ, বাংলাদেশের বর্তমান যে দল এবং ভারতের যে দল, এটাই বাংলাদেশের সবচেয়ে বড় সুযোগ অনেক বছর পর ভারতকে হারানোর।
আমিও তাই মনে আপনি কি মনে আমিও তাই মনে করি। এই কারণে মনে করি যে আমাদের এখানে ইন্ডিভিজুয়াল একটু আপনাকে ইন্টারপ্রিট ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স এর কথা আপনি যেটা বললেন, সেই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স এর ফুটবলার কিন্তু আমাদের আছে। এখন আছে। হামজা আছেন, সমিত সোম আছেন, তো আরো কয়েকজন আছে। এই দুজন আমি মনে করি ম্যাচ ভাগ্য গড়ে দেয়ার সামর্থ্য রাখেন। কিন্তু নায়ের আমি একটা কথা বলব, বারবার বলা হয় ফুটবলে হচ্ছে কোচই সব। এখন আপনি তাদের সেরাটা কিভাবে বের করবেন? তাদের জায়গাটা কোথায় খেলাবেন? কতটুকু সময় তাদেরকে খেলতে দেবেন? হামজা চৌধুরীর কথা বাট সামিদকে আপনি কতটা সময় মাঠে রাখবেন? এবং তার সেরাটা পেতে গেলে তাকে ঠিক কোন জায়গায় খেলাবেন? হুম। কতটা অ্যাটাকিং মুডে তাকে রাখবেন? নাকি তিনি একটু নিচের দিকে খেলবেন? এই বিষয়গুলো কিন্তু অনেক, অনেক গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি যে হামজা চৌধুরী এবং সামিদ এই মুহূর্তে বাংলাদেশের শুধু সেরা সম্পদ না, এই সাউথ এশিয়ান ফুটবলে যেকোনো দলকে ব্যতিব্যস্ত রাখা রক্ষণভাগ মাঝমাঠকে এবং হারানোর ক্যাপাসিটি তাদের আছে। তাদেরকে যাতে আমরা খুব সর্বোচ্চ। ভালোমতো কাজে লাগাতে পারি, এই ওয়েপন গুলোকে কাজে লাগানোর জন্য একজন দক্ষ কোচের দরকার। একজন ভালো ফুটবল বোদ্ধার দরকার যে আমি হামজাকে ঠিক কোথায় খেলালে আপনি দেখেন মুন্না আমাদের দেশের টপ মোস্ট সেন্ট্রাল ডিফেন্ডার। মনে মন না। আমরা তাকে প্রয়াত, আমরা তাকে কিং ব্যাক বলি, অনেক নামেই ডাকি। বাট মুন্না ইস্ট বেঙ্গলের হয়ে তার সেরাটা খেলেছেন। কেন? ইস্ট বেঙ্গল তাকে দেখেছে যে মুন্নার টাফনেস, মুন্নার লড়িয়ে মানসিকতা, মুন্নার বল কন্ট্রোল এবং মুন্নার যে তেজোদ্দীপ্ত একটা ভাব আছে, মুন্নাকে যদি আমরা লিবারও খেলাই, জাস্ট ডিফেন্সের একটু ওপরে মাঝমাঠটাকে সহায়তা করার জন্য, সেটা মুন্না আরো কার্যকর হবেন এবং ইস্টবেঙ্গলের সমর্থকরা মুন্নাকে কিন্তু লিবারও মুন্না হিসেবে বেশি পছন্দ করে রাদার দ্যান সেন্ট্রাল ডিফেন্ডার মুন্না। তার মানে কি? আমরা হামজা এবং সামিদকেও যদি কোন জায়গায় যদি আমরা খেলাই, জাস্ট তাদের রোলটা কি? এটা যদি স্পেসিফিক তাদেরকে বলে দিতে পারি এবং টিম কম্বিনেশনটা সেভাবে সাজাই, আমি বিশ্বাস করি বাংলাদেশের তাদের কাছ থেকে আরো ভালো খেলা পাবার সুযোগ আছে এবং এ দুজনই হামজা এবং সামিদ ভারতকে হারিয়ে দিতে পারেন। বাট আমি ঠিক কি বলবো? আমি কনফিউজড যে আমাদের কোচ শেষ পর্যন্ত সেটা করতে পারবেন কিনা। কোচের প্রসঙ্গ আসলো। এই বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ার কাবরেরাকে নিয়ে অনেক সমালোচনা আছে। আপনি যেই কথাটা যে পয়েন্টে কথাটা বললেন যে, কোনো পার্টিকুলার প্লেয়ারকে নির্দিষ্ট মানে তার শক্তি, সামর্থ্য অনুধাবন করে ওই জায়গায় খেলানো বা তাকে সর্বোচ্চ ব্যবহার। এই জায়গায় কি আপনি আমাদের হাভিয়ার কাবরেরার ঘাটতি দেখছেন? অনেকটাই দেখি। যে দেখেন তিনি গোলকিপিং পজিশনে খেলাচ্ছেন মিতুল মার্মাকে। কাব মিতুল মার্মার চেয়ে আমি মনে করি বাংলাদেশে জিকো আছেন, মোহামেডানের ক্লাব ফুটবলে খেলেন, সুজন আছেন। তবে সুজন তো স্কোয়াডেও আছে। তা আপনি আমার কথা হচ্ছে যে আপনি কেন একগুঁয়ে মানসিকতায় খেলাবেন? আপনার একটা ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে। পৃথিবীর সব কোচের কিছু ব্যক্তিগত আমি বলব উদ্ভট পছন্দও থাকে। ফুটবলে দেখেছি, ক্রিকেটে দেখেছি, হকিতে আছে যে ওই কোচ ওই প্লেয়ারকে ফেভার করে। কেন ফেভার করে? আর এটা কেউ জানে না। nobody knows বাট Nobody knows। একটা জিনিস, আপনি তো দলের প্রয়োজনে আপনি দেখছেন যে মিতুল মার্মা প্রায় ম্যাচে ব্লান্ডার করছে। তা আপনি কেন ভারতের সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে না নায়ার, সেটা হচ্ছে আমাদের দেশের ফুটবল আমরা জাতিতে বাঙালি এবং আমরা অবশ্যই এখন বাংলাদেশী কনসেপ্টটা আমাদের মধ্যে ধারণ করে ফেললেও আমরা তো কিন্তু বাঙালির যে বোধ বুদ্ধি, বাঙালির যে আবেগ এটা আমরা পুরোপুরি ধারণ করি। বাঙালি কিন্তু রাশ অফ ব্লাড চলাফেরা করে। হুম। আপনি ভারতের সঙ্গে এই ম্যাচটা নিয়ে আজকে একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে আমার বোধ হচ্ছে কালকে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের টেস্ট এবং সেই টেস্টটা হচ্ছে মুশফিকুর রহিমের ১০০তম টেস্ট, হুম। যেটা বাংলাদেশের আগে কেউ কখনো কখনো খেলতে পারেননি এবং আগামীতে কে কবে খেলবেন এটা আল্লাহ জানেন। সেটাকে অনেক অংশে ম্লান করে দিয়ে ছাপিয়ে আজকে ভারত-বাংলাদেশ ম্যাচ। এমন নয় এই ম্যাচ জিততেই বাংলাদেশ এশিয়া কাপের এশিয়ান মূল পর্বে চলে যাবে। ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের ফুটবলটা আমাদের যারা ফুটবল অনুরাগী আছেন, ভক্ত আছেন, দর্শক আছেন, তারা দক্ষিণ এশিয়া স্ট্যান্ডার্ডেই ওপরে দেখতে চান এবং আমি বিশ্বাস করি যদি আমরা আমাদের মেধা, সামর্থ্যের পরিপূর্ণটা কাজে লাগাতে পারি, প্ল্যান করে আগাই, আমাদের এট লিস্ট সাফ লেভেলে আমাদের ফাইনাল না খেলার আমি কোনো কারণ খুঁজে পাই না। আমি বিশ্বাস করি। আর এখন যারা আসছেন হামজা এবং সামিত এই দুজন আমাদেরকে অনেকটা আমাদের ঘাটতি, কমতি
পুষিয়ে দিয়েছেন। কিন্তু কোচের দল গড়ায় অদক্ষতা এবং কাকে কোন পজিশনে নিয়মিত খেলাবেন, কাকে খেলাবেনই না বা কাকে অল্প সময় খেলাবেন, এই বিষয়গুলোতে তার কমতি ঘাটতির কারণেই আমি বলব পর্যাপ্ত শক্তি থাকা সত্ত্বেও বাংলাদেশ তার সেরাটা দেখাতে পারছে না তথা কাঙ্ক্ষিত ফল পাচ্ছে না। বাবু ভাই, এই আপনার সর্বশেষ যে কয়টা ম্যাচ বাংলাদেশ খেললো, প্রত্যেকটা ম্যাচে দেখলাম যে ডিফেন্সের একটা বড় সমস্যা। হংকংয়ের বিপক্ষে আমরা গোল খেললাম ডিফেন্সের, প্রত্যেকটা গোলই আমরা ডিফেন্সের দোষেই খেয়েছি। হংকং বাংলাদেশের মাটিতে ওইভাবে ডিফেন্সের সমস্যা, হংকংয়ে ওই একই প্রবলেম। পরের ম্যাচে নেপালের সাথে সর্বশেষ ম্যাচটাতেও দেখলাম যে ডিফেন্সিভ ঘাটতি। তা আজকে কি এটা বড় হুমকি হবে কিনা ভারতের? হ্যাঁ, ভারতের সাথে আমাদের ডিফেন্সে ঘাটতি থাকলে সমস্যা হবে। কারণ আমি যেটা শুরুতেই বলেছি যে ভারতীয়দের ফুটবল বোধ ইন্ডিভিজুয়ালি সবাই নন। ৩ থেকে ৪ জন সবসময় দেখা যায় যে খুব উচ্চ ফুটবল জ্ঞান সম্পন্ন ফুটবলার থাকে। তাদের ফুটবল মেধাটাই বেশি। অর্থাৎ আমাদের ডিফেন্সের ঠিক কোন জায়গায় লিকেজ আছে সেটা ভারতীয়রা খুব তাড়াতাড়ি এবং কোচও তাই তাড়াতাড়ি তারা খুঁজে বের করে ফেলেন। এখন আমাদের উইং ব্যাকের মধ্যেও দুর্বলতা আছে। সেন্ট্রাল ডিফেন্ডার যারা খেলেন দেখা গেল ভালোই খেলছেন। কিন্তু আপনার ওই একটা জায়গায় গিয়ে দেখা গেল তপু বর্মন কিংবা বিশ্বনাথ একটা জায়গায় একটা মিসকিক করে বসলো কিংবা দেখা গেল এমন একটা এই ব্যাক পাস করতে গিয়ে অপোনেন্টের ফরওয়ার্ডরা আগুয়ান দেখে গোলকিপারের যে গতিতে দিলে হয়তো গোলকিপার সেটা খুব তাড়াতাড়ি এসে পা দিয়ে কানেক্ট করবেন সেটা এমন আসতে চলে যায় যে অপোনেন্টের ফরওয়ার্ডরা পেয়ে যায়। না, দাঁড়িয়ে 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 করার আমার কাছে যেটা মনে হয় আমাদের ডিফেন্সে কোয়ালিটি ডিফেন্ডারের সংখ্যা কম আসলে এবং এটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের ৭০-এ ৮০-তে ৯০-তে কোয়ালিটি প্লেয়ার্স ছিল বাট আমাদের ওই অর্থে খুব ভালো কোচ আমাদের ছিল না। আর এখন আমরা কিন্তু ভালো কোচ পাচ্ছি, হাই প্রোফাইল কোচ এবং ইউরোপীয় ফুটবলের জ্ঞান সম্পন্ন কোচ আমরা পাচ্ছি। কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাদের কিন্তু ট্যালেন্টেড প্লেয়ার, স্কিলড প্লেয়ার কম। সেটাই আমাদেরকে ভোগাচ্ছে। বিশেষ করে ডিফেন্সে। যে দেশের ডিফেন্সে সবসময়ই আপনি একদম ৭৫ পরবর্তী যদি ধরেন, টুটুল, মঞ্জু আপনি সেভাবে যদি চিন্তা করেন, জাকারিয়া পিন্টুর তখন শেষ সময়, সেদিক দিয়ে রকিব, তারপরে জনি ভাই, ইউসুফ ভাই, কায়সার, মুন্না, জুয়েল রানা, রজনী, আমাদের তো ভালো, ভালো কোয়ালিটি সেন্ট্রাল ডিফেন্ডারও ছিল। উইং ব্যাকে ইভেন আমরা হাসান আল মামুনকে পেয়েছি, মাসুদ রানার মতো প্লেয়ার পেয়েছি। এখন কিন্তু সেই মানের প্লেয়ার নেই। কাজেই এই জায়গাটাতে একটা ঘাটতি আছে এবং ডিফেন্স নিয়ে আমি চিন্তা করি। এখন ডিফেন্সের ঘাটতিটা আরো বড় হয়ে, আরো প্রবল হয়ে দেখা দিচ্ছে গোলকিপিং পজিশনে একটা মানে যার মধ্যে আস্থা কম তাকে খেলা নয়। আমরা তো সবসময় আমরা একদম ছোটবেলায় শান্টু ভাইকে দেখেছি। আমি আমার স্কুল লাইফ যখন প্রায় শেষ করে ফেলেছি, তখনও শান্টু ভাই খেলেন। আমি মহসিন ভাইকে দেখেছি। আমি ১-২ বছর খেলেছেন। লাল মোহাম্মদকে দেখেছি। ওয়াহিদুজ্জামান পিন্টুকে দেখেছি। তার পরবর্তীতে যদি বলেন সুহাস বড়ুয়া, মঈনকে দেখেছি। আমিনুলকে দেখেছি, বিপ্লবকে দেখেছি, কাননকে দেখেছি। বাট বাংলাদেশের গোলকিপিং পজিশনে কখনোই খুব একটা সমস্যা ছিল না। আমিনুল তো আনডাউটেডলি আমার মনে হয় অতনু ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলী, ভাস্কর মাইতিদের চেয়েও কম মানে কি বলবো? সোজা কথা কোয়ালিটি গোলকিপার এবং সাউথ ইস্ট এশিয়ার মধ্যে আমিনুল অন্তত ৫ বছর বেস্ট গোলকিপার হিসেবে খেলে গেছেন এবং তখন তার সামনে ভালো, ভালো সেন্ট্রাল ডিফেন্ডার রজনীরা ছিলেন, মাসুদ রানা ছিলেন, জুয়েল রানা ছিলেন। এখন গোলকিপিং এও আমরা একটু দুর্বল, সেন্ট্রাল ডিফেন্ডার এবং উইং ব্যাকেও আমাদের এ অর্থে নড়বড়ে। কাজেই যা হবার তাই হচ্ছে। দেখা গেল আমরা জেতা ম্যাচ ড্র করে ফেলছি কিংবা জিততে, জিততে হেরে যাচ্ছি। বাবু ভাই, শেষ করবো আজকে আমাদের অনুষ্ঠান। শেষ করার আগে এনি প্রেডিকশন ফর টুডেস গেম? আমার বিশ্বাস আমরা আজকে এট লিস্ট হারবো না এবং রেজাল্ট আমাদের পক্ষেও থাকতে পারে। যদি আমরা সিলি মিস্টেক না করি, আমি 60% মনে করি আজকে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেশি। ধন্যবাদ বাবু ভাই। বাবু ভাই বলছেন বাংলাদেশের জেতার সম্ভাবনা ৬০ ভাগ। আমি মনে করি কেন আরো বেশি না। যাই হোক, বাংলাদেশ আজকে ভালো করুক, ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতুক এবং দর্শকদের, ফুটবল প্রেমীদের আনন্দিত করুক। দর্শক মণ্ডলী, আপনারা বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মতামত জানাতে পারেন। বাংলাদেশ আজকে জিতুক সেই প্রত্যাশা আবার রাখছি। সে পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ।